সবসময় বিয়ের আগে ভাবতাম যে আমি যাকে বিয়ে করব সে যেন একটু ভালো মন্দ রান্না করতে জানে, ব্যাস এটুখানি আমার ক্রাইটেরিয়া ছিল। তো সেটা আমার সার্থক। প্রায় সময় বিট্টুবাবু তো আমাকে সবসময় ভালো মন্দ করে বানিয়ে বানিয়ে খাওয়ায়, যেটা আমি একদমই পারি না। আমি যেটুখানি পারি মানে চলার মতো। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার একবার খেয়ে দেখব। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকাল 10টা বাজে, স্নান সেরে বাসি কাজকর্ম সেরে একেবারে রেডি হয়ে নিয়েছি। দুপুরে রান্নার জোগাড় করব। আর বিপ্লববাবু একটু সকালে বার হয়েছে, আবার একটু পরে আসবে, হয়তো দুপুর 12টা কি 11টা এরকম বাজবে। যাই হোক, তো সম্পূর্ণ পর্বটি আপনার কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি আপনাদের মনের মনিকোটা একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই পথ চলার সঙ্গী হয়ে যান। চলুন তাহলে পর্বটা শুরু করব। তার আগে আরও একটা কথা বলে রাখি, যেদিন থেকে এসছে তার পরের দিন প্রচণ্ড বৃষ্টি। এখন আজকের একটু বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা, একটু হালকা হাওয়া, এরকম ওয়েদারই আছে এখানটা। তবে খুব যে ভালো ওয়েদার সেটা একেবারেই বলবো না। যাই হোক, চলুন এবার রান্নাঘরের দিকে যাই সরাসরি। সকাল থেকে বেশ ঘন্টা দুই মতো ওয়েদারটা বেশ ভালো ছিল, একটু রোদ না উঠলেও হাওয়াটা হচ্ছিল হালকা হালকা করে। এখন তবে একটু বেলা বাড়ার সাথে সাথে রোদটাও তো নেই আর হাওয়াটাও নেই, মেঘ করে আসে চারিদিকে। তাই জিনিসপত্রগুলো তুলে নিয়েছি, যেগুলো একটু শুকিয়ে গেছে আর এগুলো একটু ভেজা ভেজা আছে, তাই দড়িতে রেখে দিয়েছি। বাইরের আকাশে ঘন কালো মেঘের ছায়া, সেই সঙ্গে ওয়েদারটা একেবারে থমথমে হয়ে আছে। যাই হোক, খুব একটা ভালো ওয়েদার নয় সেই সঙ্গে, তবে আমার মনটা খুব ভালো আছে, যেহেতু আমি এখন আমার প্রিয় মানুষটার সঙ্গে আছি। চলুন তাহলে সেই প্রিয় মানুষটার সঙ্গে যে খুঁটিনাটি সময়টুকানি কাটাই সেটাই আপনাদেরকে দেখাই, আর সেটাই আপনারা অনেক অনেক ভালোবাসা দেন। এর জন্য আমরা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। রান্নাঘরে চলে এসেছি। রান্নার অর্ধেকটা তো গত রাতেই গোছানো ছিল। এই যে মাছ কিছুটা ভাজা আছে এবং তেল তুলে রেখেছিল বিপ্লববাবু, সঙ্গে মাংসটা কিন্তু হালকা করে কষাই করা আছে। এখানটায় আমি একটু বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি। একটা আলু মাংস দেবো 2 পিস করে, আর বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করবো। সঙ্গে জলের মধ্যে কয়েকটা কারি পাতা রেখেছি, আজকে মাংসের সঙ্গে কারি পাতা দিয়ে রান্না করবো, না কারি পাতা মাংস রান্না করবো আজকে আমি। এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে কারি পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। মাংসটা তো হাফ রান্না হয়ে আছে, এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা আর আলুটা আজকে কাঁচাই দেবো। কারি পাতা দেবো আর 2 টুকরো আলু দেবো, দিয়ে বেশ আরেকটু ভালো করে কষাই করে নেব। একটু আগেই আকাশে কালো ঘন ঘটা মেঘের ছায়া ছিল, এখন সেটা সরে গিয়ে বেশ ঝলমলে রৌদ্র উঠেছে। আর এই যে ঘাসগুলো লাস্টবারে তো স্প্রে করেছিল বিপ্লববাবু, তার পরের দিনই আমি চলে গেছিলাম, যেটা আপনাদেরকে দেখানো। তবে কিন্তু অনেকটা কমে গেছে এবং মরেও গেছে, আবার একটু একটু করে উঠছে, যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে তো তাই। মাংসটায় যেহেতু সব রকম মশলা দিয়েই কষাই করেছিল, তাই আমি আর কোনো রকম মশলা দিলাম না। একটু কারি পাতা আর আলু দিয়ে দিয়েছি, কষাই করে নিয়েছি। এবার ঢেলে দেবো জল। মাংসের তরকারিতে ওদিকে জল ঢেলে দিয়ে এক পাশে বসিয়ে দিয়েছি, আর এখানটায় ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আর একটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো কালো জিরে আর দেবো চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন আলু টুকরো। আলু বেগুন দেওয়ার পরে এতে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। বেগুন আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো ইলিশ মাছের টুকরো। মাংসের ঝোল রান্না প্রায় হয়ে গেছে, এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুপুরে রান্না হয়েছে আজকে এই যে কালো জিরে দিয়ে বেগুন আলু ইলিশ মাছ, আর সঙ্গে আছে মাংসের ঝোল। আর এই যে এদিকে প্রেসারে আমি ভাত বসিয়ে দিয়েছি। তরকারি দুটো তো অর্ধেক হয়েছিল আর অর্ধেকটা রান্না করেছি। রান্না হয়ে গেছে, একেবারে দুপুরে রান্নার বাসনটা মেজে গুছিয়ে রাখবো।
বিপ্লববাবু সকালে বার হয়ে এসেছিল, থলে হাতে বাড়ি এসছে। থলেটার মধ্যে কী আছে সেটা আমি দেখবো, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। প্রথমে কালো প্লাস্টিক মানে বেশিরভাগ সময় আমি মাছ ভাবি, তবে এটা মাছ একদমই মনে হচ্ছে না। এতগুলো মুসাম্বি লেবু এনেছো? ওটা ওই রকমই নিয়মে বিক্রি হচ্ছিল, অতগুলো নিলে একটা ফিক্সড দাম আছে, আচ্ছা ঠিক আছে, তো সেটাই আর কি, ওইগুলো সবটাই নিতে হবে। আচ্ছা, একটু ধরা হলে ভালো হতো, দেখ পরে আমি ঢেলে রাখবো, এটা প্লাস্টিকে রাখলে ভালো থাকবে না। সঙ্গে পাস্তা এনেছো? আচ্ছা, 2 প্যাকেট পাস্তা একদম। আর কি আছে? ক্যাপসিকাম। আর এর মধ্যে এখনো কি আছে? আচ্ছা, এটা মাশরুম। মাশরুম দিয়ে কি করবে তুমি? নিশ্চয়ই কিছু একটা করা হবে, যার জন্য এগুলো এসেছে। সে তো অবশ্যই, আমি তো সবটা জানি না। এটা কি আছে? আমেরিকান কর্ন। আচ্ছা, আমেরিকান সুইট কর্ন। আচ্ছা ঠিক আছে, আমি এটাও জিজ্ঞেস করলাম না, কিন্তু তুমি কিছু একটা বানাবে নিশ্চয়ই। আমুল চিজ। আমি আর বলবোই না। এটা আমুল বাটার। ব্যাস, এই ছিল মোটামুটি ফলের জিনিসপত্র। এগুলোকে এক জায়গায় রেখে দিই রান্নার গ্যাসের পাশে, আর এটাকে একটা ঝোড়াই করে এইখানেই রেখে দিচ্ছি খাটের উপর। তাহলে অনেকটা বেলা হয়েছে, আমার তো রান্নাবান্না পুরো কমপ্লিট, যেহেতু গত রাতে তুমি অর্ধেক রান্নাটা করে রেখেছিলে, আর অর্ধেকটা আমাকে এখন করতে হয়েছে। যাও ঝটপট স্নান সেরে নাও, দুজন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। একদম। আমি প্রেসারে ভাত রান্না করেছি, খেয়ে বলবে ভাত ঠিক হয়েছে কিনা। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তো প্রেসারে ভাত রান্না করতে আমি খুব একটা অভ্যস্ত নই, হাঁড়িতে। ঠিক আছে, কেমন লাগছে বলো দেখে তরকারিটা? থাক থাক। খাসাই হবে, বেগুন, আলু, কালো জিরে আর ইলিশ মাছ, খাসাই হবে বাংলা স্টাইল। কিন্তু সাথী, আমার একটা কনফিউশন আছে। আচ্ছা বলো। আমাদের দর্শক বন্ধুরা আজকে তোমারও একটু রান্না বান্না দেখেছে, আর বিকেলবেলা তো আমি পাস্তা বানাবো। আচ্ছা, আর ইলিশ মাছের পর্ব আমরা আগে একটা দেখিয়েছি, তাহলে এই ভিডিওটার আমরা নাম কি দেবো? পাস্তা সংক্রান্ত দেবো না কিভাবে কি দেবো ভাবতে হবে, খুবই দুবিধায় আছে। তবে হ্যাঁ, আপনারা যেটাই থাম্বনেল দেখে এসেছেন সেটাই কিন্তু এই ভিডিওর নাম, সেটা আমরা পরে ভেবে থাম্বনেলে লাগাবো। গরম গরম ভাত তরকারি তো ওদিকে ফ্যান চালিয়ে নিতে হয়েছে না? খুবই সুস্বাদু খাবার বানিয়ে থাকি, খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষে এবার একটা লম্বা ঘুম হবে, বিকেলবেলা বা দর্শক বন্ধুদের সঙ্গে পাস্তা বানানোর বিষয় নিয়ে এগোনো হবে। আপনারা কিন্তু কন্টিনিউ করবেন। হ্যাঁ, বিপ্লব বাবু কিন্তু আজকে লম্বা ঘুম দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর একটা লম্বা ঘুম দিয়েছি। আর ঘুমের শেষে সন্ধ্যেবেলা যেমন কথা ছিল ঠিক তেমনই পাস্তা বানাবো। আমরা সন্ধ্যেবেলায় পাস্তা বানাচ্ছি, আমরা যেভাবেই পাস্তাটা বানাচ্ছি, এটা সবটা একবার পরে আপনার মনে হতে পারে ইস বিপ্লব এটা করা একেবারে উচিত হয়নি, অথবা বিপ্লব এটা কী করছে, আপনি চক্ষু চড়কগাছ হয়ে যেতেই পারেন। কারণ আমি আজকের যে পাস্তাটা বানাচ্ছি তার নাম হচ্ছে অ্যালফ্রেডো ফুসলি পাস্তা। এটা একটি ইতালিয়ান ডিশ, যদিও
আমাদের ভারতবর্ষে বাণিজ্যিকভাবে পাস্তাটা অনেক সময় ম্যাগির মতো বানানো হয়, কিন্তু আমি বানাচ্ছি সম্পূর্ণ ওই পদ্ধতিতে, বলা ভালো রেস্টুরেন্ট স্টাইলে যে পদ্ধতিতে পাস্তা বানানো হয়, সাদা পাস্তা, সেই পাস্তা বানাচ্ছি। এই পাস্তায় আমি কয়েকটা জিনিস আছে যা জেনে শুনে একেবারেই দেবো না, কারণ আমার খুব বিরক্ত লাগে। চিলি ফ্লেক্স আর অর্গ্যানো আমি একদম দেবো না, কারণ আমার পছন্দ না, ও স্বাদ আমার একেবারেই ভালো লাগে, তাই আমি এটা দেবো না। আর আমি যখন পেঁয়াজ বা রসুনের ব্যবহার করবো তখন আপনার দেখে মনে হতে পারে বিপ্লব এটা কী করছে, কিন্তু হ্যাঁ, আমি এটাই দেবো। এটা দিয়ে এই পাস্তা বানাবো, কারণ এই পাস্তা এইভাবেই বানাতে আমার খুব ভালো লাগে এবং তার যে স্বাদ হয় সেটা আমার খুব প্রিয়। প্রিয় দর্শক বন্ধু, শেষ পর্যন্ত দেখতে থাকুন, জমজমাট হতে চলেছে সন্ধেবেলার এই পর্ব। এই পাস্তা বানানোর সময় আমি মাশরুম, আমেরিকান কর্ন আর ক্যাপসিকাম ব্যবহার করব। আমি এক্ষেত্রে জুগিনি আমি মার্কেটে পাইনি, বা আমি অনলাইনেও সার্চ করে যে পরিমাণে দাম আমার কাছে সেটা সাধ্য বলে মনে হয়নি, আমি ওটাকে স্কিপ করে গেছি। আপনারা চাইলে সেগুলো দিতেই পারেন, প্রথম কথা। আর এখানে যেহেতু আমি আমুল বাটার আর আমুল চিজের ব্যবহার করছি, এই জন্য এই কথাটা বলছি যে সন্ধেবেলায় যখন আমি এই পাস্তাটা বানাচ্ছি তখন আমাকে তো সন্ধে বা রাত্রে মাঝামাঝি সময় খেতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটা একটা খুব হাই প্রোটিন খাবার, তাই এটা অবশ্যই রাত্রে স্কিপ করবেন, দিনের বেলা খাওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত গ্যাসের রুগীরা আছেন তারা এই খাবারটাকে পরিমাণ একটু কম খাবেন, পাস্তা অবশ্যই একটু কম খাওয়াই ভালো। সবার প্রথমে আমি পাস্তাটাকে বয়েল করে নেব। পাস্তা বয়েলের জন্য যে জলটা আমরা নিয়েছি সেই জলের মধ্যে দেব অল্প একটু সাদা লবণ আর একটু সাদা তেল। জল গরম হয়ে গেছে, অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। পাস্তা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি কর্নগুলোকে জলে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। দু পিস, 4, 2, দুটো ছোট দিই, এটাই কাটলে অনেক বড় হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে পাস্তা? দেখছি, পাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বয়েল হয়ে যাওয়া পাস্তার উপরে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রাখবো, যেন একটা পাস্তার সঙ্গে আর একটা পাস্তা না লেগে যায়। তেলটা দিলে একটা পাস্তার সঙ্গে আর একটা পাস্তা লেগে যাবে না। একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি মশলা। এটা কি কাটছো? ওর সঙ্গে পড়বে, দু রকম কাটিং করবো। এটা আরো ছোট করছো? সবজি কাটা প্রায় শেষের পথে। এই যে পাস্তাটা বানাচ্ছি এখানে চিলি ফ্লেক্স দিলে ভালো হতো, মানে দেওয়া হয় তাই, কিন্তু আমি চিলি ফ্লেক্সের ব্যবস্থা করিনি, কারণ আমার পছন্দ নয় ভাজা জালটা, তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব।
এভাবে কাটলে বলছি খোসা তাড়াতাড়ি ছাড়ানো যায়। এই তো খোঁজগুলো ধরতে চাই, তবে তোমরা যেভাবে খোসা ছাড়াও সেটা সব থেকে বেস্ট, মেয়েরা যেভাবে ছাড়া। প্রিয় দর্শক বন্ধু, আমার কাটিং একেবারে সমাপ্ত হয়ে গেছে। প্রথমে আমি আমেরিকান কর্নটাকে বয়েল করতে বসাবো। এটা যখন আমার যতটা বয়েল হওয়ার দরকার সেটা যখন হয়ে যাবে, এই মাশরুমটাকেও একটু বয়েল করে নেব। বাকি এদিকে আছে মাশরুম কাটিং, গ্রিন চিলি চপ, আর আপনার অনিয়ন, ক্যাপসিকাম আর গার্লিক চপ। এগুলো তো আমার হয়ে গেছে। চলুন এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমেরিকান কর্ন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা লবণ। এতক্ষণ ধরে যে সমস্ত কাটিংগুলোর নাম আমি বললাম আর যেভাবে বললাম আমি এইভাবেই বলতে অভ্যস্ত। সাথী মাঝখানে কয়েকবার আমাকে বললো যে ওটা তো ভুট্টা, তো হ্যাঁ তুই তো ভুট্টা তো, তুমি আমেরিকান কর্ন বলছো কেন? আমার আমেরিকান কর্ন বলে বলে অভ্যস্ত। আমি যে জায়গাটায় কাজ করি আমাদের এই ভাষাগুলোই ব্যবহার, তো সেগুলোই বারবার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আমেরিকান কর্ন আমার হাফ ডান হয়ে গেছে, অর্থাৎ 50%-এর বেশি ডান হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম মাশরুমটাও একটু বয়েল করার দরকার আছে। আমেরিকান কর্ন আর মাশরুম দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলোকে একসঙ্গে সতে তৈরি করে নেব। ছোট একটা কন্টেনার রাখলে ভালো হতো। ঠিক আছে, তুমি একটা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? আমি আপাতত এর থেকে একটু বাটার নিচ্ছি এখন। দিয়ে দিলাম অল্প একটু বাটার আর অল্প একটু তেল। এর মধ্যে দিয়ে দেবো আমেরিকান কর্ন আর মাশরুম, যেটা আমি বয়েল করে রেখেছিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। আর কতক্ষণ ভাজবে? যতক্ষণ না কাঁচা ভাবটা কেটে যাবে। সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সবজি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এবারে বানাবো অ্যালফ্রেডো সস। তার জন্য প্রথমেই দিয়ে দেবো একটু বাটার আর একটু অল্প সাদা তেল। তেল আর বাটার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ ময়দা। এর মাঝখানেই দেবো রসুন কুচি। রসুন আর ময়দা আমি একসঙ্গে ভাজতে থাকবো। রসুনটা কিন্তু প্রপার ভাজা হবে না, একটু কাঁচা গন্ধটা জাস্ট কেটে গেলেই আমার হয়ে যাবে। ময়দা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুধ। পাস্তা সস রেডি হয়ে গেছে। এবার আমি একটু চিজ গ্রেট করে এর মধ্যে দেবো। হোয়াইট সস রেডি হয়ে গেছে। আমাকে একটু জল দিতে হবে এর মধ্যে। সস রেডি হয়ে গেছে।
এবার আমি সবজিটা ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে। সবজিটা দিয়েছি, সবজিটা ফুটছে একটু একটু করে, তার মধ্যে আমি দিয়ে দেবো পাস্তা। পাস্তা তো প্রায় শেষের পথে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা মরিচের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়ো না থাকে, আপনারা কালো গোলমরিচের গুঁড়ো দিতেই পারেন। সেক্ষেত্রে একটু পাস্তাটা কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পাস্তার সাদা রঙটাকে ধরে রাখার জন্য সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। সর্বশেষ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, সামান্য একটু স্বাদ মতো। বন্ধুরা, আমার পাস্তা বানানো কিন্তু একেবারে সমাপ্ত। পাস্তা এর আগে খেয়েছি, তবে এইরকমভাবে বানানো পাস্তাই প্রথমবার খাবো, তাও বিপ্লব বাবুর হাতে। আর একটা কথা জানেন তো, সবসময় আমি বিয়ের আগে ভাবতাম যে আমি যাকে বিয়ে করব সে যেন একটু ভালো মন্দ রান্না করতে জানে, ব্যাস এটুখানি আমার ক্রাইটেরিয়া ছিল। তো সেটা আমার সার্থক। প্রায় সময় বিপ্লববাবু তো আমাকে সবসময় ভালো মন্দ করে বানিয়ে বানিয়ে খাওয়ায়, যেটা আমি একদমই পারি না। আমি যেটুখানি পারি মানে চলার মতো। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার এক বাইট খেয়ে দেখি। অসাম লেগেছে একেবারে। আরেকটা কথা, বিপ্লববাবু যে শুধু আমাকেই খাওয়ায় এরকমটা নয় কিন্তু। যেই বিপ্লববাবুর কাছে আসে তাকেই বিপ্লববাবু প্রাণপণ মানে নিজে যেটুকানি জানে সেটুকানি চেষ্টা করে যাই কিছু না একটা হোক ভালো মন্দ ঠিক বানিয়ে খাওয়াবেই, তবে নতুনত্ব থাকবে তার মধ্যে। সাথী বিপ্লবের এই ছোট্ট সংসারের খুঁটিনাটি কাজকর্ম দিয়েই সকালটা শুরু হয়েছিল। আর দুপুরে সাথীর হাতে হালকা পাতলা যেমন রান্না হয় বাঙালি রান্না সেরকম। তবে সন্ধ্যাটা কিন্তু বেশ জমে উঠেছে বিপ্লব বাবুর হাতে অন্যরকম পাস্তাকে। আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, যদি আপনারাও বাড়ি ট্রাই করেন অবশ্যই মনে হয় ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আজকের পাস্তাটা খেয়ে এই পর্যন্ত আপাতত পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।